উত্তর কোরিয়া, হয়তো চীন, এমনকি রাশিয়া ইরানকে 7টা থেকে 8টা পারমাণবিক অস্ত্র দিয়েছে, বোমা। ট্রাম্প হচ্ছে কিন্তু একজন শোবিস। ডোনাল্ড ট্রাম্প এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় স্ট্র্যাটেজিক অর্থে না, কিন্তু ট্যাকটিক্যাল অর্থে। এই ইরানের মধ্যে বিভেদ সৃষ্টির একটাই কারণ যে আগেই যেটা বলেছি যে আমেরিকার হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে কোনো কার্ড নাই। আসিফ মুনির পাকিস্তান ইরানে গেছে আরেকটা বড় কারণে, এবং সেটা কিন্তু স্কট বেসেন্টের অর্থনৈতিক যুদ্ধের সাথে যুক্ত। যে আজকে কিন্তু ইউক্রেনের স্বাধীনতা দিবস কতটুকু সংকটময় সেটা বোঝা যায় যে ইউক্রেন নানাভাবে চেষ্টা করছে রাশিয়ার সাথে কথা বলার। চর্চা ডিকোডে স্বাগত। ইরানকে নিয়ে এমন কোনো কথা নেই যা বলেননি ডোনাল্ড ট্রাম্প। সে প্রস্তর যুগে পাঠানো থেকে শুরু করে তারপরে যে কবে ইরান পরাজয় স্বীকার করবে, কবে আমেরিকার কাছে এসে আত্মসমর্পণ করবে, ট্রাম্পের কাছে এসে কি বলবে, সবই তিনি বলে ফেলেছেন। বলেননি হেন কথা নেই। কিন্তু সমস্যা কিন্তু যে তিমিরেই ছিল সেই তিমিরেই আছে, কোনো সমাধান হয়নি। বরং আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইরান। এ নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সিডনি থেকে অধ্যাপক বদরুল আলম খান। অধ্যাপক খান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা যে বিষয়ে কথা বলছিলাম ট্রাম্পকে নিয়ে, ট্রাম্প এবং ইরান সম্পর্কে। তা ট্রাম্পের অনেক ইচ্ছাই তো প্রকাশ করেছেন, কিন্তু ট্রাম্প একটি গোপন ইচ্ছা, বলা হচ্ছে যে গোপন ইচ্ছা পোষণ করেছিলেন, সেটি হচ্ছে যে ইরানে পারমাণবিক হামলা চালানোর। মানে এটা আসলে কতটা সত্য, এবং সত্য হলে ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত কেন নিতে চাচ্ছিলেন যে ইরানে পারমাণবিক হামলা চালাতে হবে, যদি আপনি একটু পরিষ্কার করে আমাদের জন্য বলেন। হ্যাঁ, এরকম একটা মানে এই যে ডোনাল্ড ট্রাম্প তার কোনো একটা হোয়াইট হাউসের মিটিংয়ে সে এই প্রস্তাব দিয়েছিল তার জেনারেলদের কাছে, জেনারেল কিনের কাছে, যে ইরানে পারমাণবিক হামলা করলে কি হতে পারে, তার প্রতিক্রিয়া বিশ্বব্যাপী এবং আমেরিকার ভেতরে কি হতে পারে। তো তখন জেনারেল কিন এবং অন্যান্য জেনারেল যারা উপস্থিত ছিলেন তারা ডোনাল্ড ট্রাম্পকে জানায় যে এটা সমূহ বিপদ সৃষ্টি করবে আমেরিকার ভাবমূর্তি তো বটেই, তাছাড়া পৃথিবীতে অন্যান্য পারমাণবিক অস্ত্রধারী যে সমস্ত দেশ আছে তারা কিভাবে রিয়্যাক্ট করবে সেটাও কিন্তু একটা ভাবনার বিষয়। আর ইরানের পারমাণবিক অস্ত্র আছে কিনা সেরকমের একটা গুজব তো নানা সময় আমরা শুনে এসেছি, এবং এই গুজব যদি সত্যি হয় এবং ইরানের যদি আসলেই যদি অস্ত্র থাকে, পারমাণবিক অস্ত্র, তাহলে সে যে ব্যবহার করবে না, যদি সে আক্রান্ত হয় পারমাণবিক বোমা দিয়ে, তাহলে তো সেটা তো অবাক করারই বিষয়। এখন নানা সূত্রে জানা যাচ্ছে যে উত্তর কোরিয়া, হয়তো চীন, এমনকি রাশিয়া ইরানকে 7টা থেকে 8টা পারমাণবিক অস্ত্র দিয়েছে, বোমা। এরকমের একটা কথা গুজব আছে কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতিতে। সেটা কতটুকু সত্য আমরা জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে জেনারেল কিন বলেছে যে এই যুদ্ধটা তো ইরানের বিরুদ্ধে আমেরিকা যে যুদ্ধ শুরু করেছে সেটা তো অত্যন্ত আনপপুলার, অজনপ্রিয় একটা যুদ্ধ, এবং আমেরিকার ভেতরে অভ্যন্তরীণ রাজনীতির দিকেই যদি আমি দেখি, এবং আমেরিকার সাধারণ মানুষের মনোবৃত্তি যেটা বা মতামত যেটা, সেটা হচ্ছে এই যুদ্ধে যাওয়াটা ঠিক হয়নি, এইরকম একটা মত পোষণ করে প্রায় 70 থেকে 75% আমেরিকাবাসী। সুতরাং এরপরে যদি ডোনাল্ড ট্রাম্প মানে মরিয়া হয়ে যদি আক্রমণ করে পারমাণবিক অস্ত্র এবং ব্যবহার করে, তাহলে সেটা একটা মারাত্মক রকমের একটা প্রতিক্রিয়া সৃষ্টি করবে তার দেশের ভেতরে। এটা ডোনাল্ড ট্রাম্প কেন করছে এই কারণে যে সে কিন্তু কোনোভাবেই এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারছে না। ইরান তাকে অনেক সুযোগ দিয়েছিল, কিন্তু সেই সুযোগগুলো সে সদ্ব্যবহার করেনি। যেমন MOU,
মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং যেটাকে আমরা বলি, সেটা দিয়ে সেটা যদি বলতো যে হ্যাঁ আমরা যুদ্ধে জয়লাভ করেছি, এখন আমাদের এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, আমরা ইরানের সাথে আমাদের সদ্ব্যবহার এখন থেকে শুরু করব ইত্যাদি ইত্যাদি বলে, এবং আমেরিকা জয়লাভ করেছে বলে সে চলে আসতে পারত। কিন্তু সেটা সে করেনি, বরঞ্চ ওই ওমানের সাথে সলা পরামর্শ করে সে ওমানের উপকূল দিয়ে একটা চ্যানেল খুলে জাহাজগুলো, যেটা হরমুজ প্রণালী যেহেতু বন্ধ আছে, ওই সাইড দিয়ে দক্ষিণ অঞ্চল দিয়ে সে চেষ্টা করেছিল তেলবাহী জাহাজগুলোকে ওখান থেকে ছাড়িয়ে নেওয়া। তো এটা একটা বরখেলাপ আর কি এমওইউ, এবং অন্যান্য যে সমস্ত এমওইউ অনুচ্ছেদ ছিল সেটা প্রতিটাই সে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্প ভঙ্গ করেছে। একটা জিনিস আমাদের মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে এই যে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আমরা এত হাসাহাসি করি বা তার পাগলামি নিয়ে আমরা নানা ধরনের মন্তব্য করি, আবার তাকে উড়িয়ে দেই, বিশ্বাস করি না, কিন্তু ডোনাল্ড ট্রাম্প হচ্ছে কিন্তু একজন শোবিস, তাকে সামনে রাখা হয়, কিন্তু আসলে কিন্তু একটা প্যারালাল সরকার আমেরিকাতে রান করে, তারাই কিন্তু চালায়। সেই সরকারের ভেতরে আছে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, পেন্টাগন, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ব্যাংক, বিমা, ওয়াল স্ট্রিট, ইসরায়েলি লবি, এইরকম নিয়ে একটা প্যারালাল সরকার কিন্তু আমেরিকাতে আছে, যারা ডোনাল্ড ট্রাম্পকে বলে এই জিনিসগুলো করতে, এবং ডোনাল্ড ট্রাম্প সেই মতোই কিন্তু করে, কিন্তু ওই পাগলামির ছলে, পাগলামির ভেতর দিয়ে। এই পাগলামিটাকে বাদ দিয়ে যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের যদি প্রত্যেকটা পদক্ষেপ দেখেন, এই যে ইসরায়েলের সাথে মিলে যুদ্ধে জড়িয়ে পড়া, তারপরে আক্রমণ করা, 40 দিন ধরে যুদ্ধ করা, এমওইউ তিনি সাইন করলেন ভার্সায়ে পেজেশকিয়ানের সাথে, ইরানের প্রেসিডেন্টের সাথে, কিন্তু তার পর মুহূর্তে তিনি সেটাকে বানচাল করে দিলেন। এটাও কিন্তু ওই প্যারালাল গভর্নমেন্টেরই একটা যে যেহেতু আমেরিকা এই যুদ্ধে পরাজয় বরণ করেছে, সেই পরাজয়টা ঢাকার জন্য কি কৌশল ব্যবহার করা যায়, সেই কৌশলের একটা অংশই আমার মনে হয় ছিল এই এমওইউ, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এটার আরেকটা দুটো দিক, একটা হচ্ছে যে আমেরিকা মরিয়া হয়ে আছে, আমেরিকার হাতে কোনো কার্ড নাই, সুতরাং ডোনাল্ড ট্রাম্প এখন যেভাবে হোক না কেন একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে, এবং এই মরণ কামড়টা কিন্তু ওই প্যারালাল সরকারেরই একটা স্ট্র্যাটেজি কিন্তু, এবং সেটা ইসরায়েলেরও আছে। ইসরায়েলও যদি দেখে যে তার বিরুদ্ধে সাংঘাতিক রকমের আক্রমণ এবং তাকে ধ্বংস করার পর্যায়ে গেছে ইরান বা অন্য দেশ, তাহলে সেও কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করবে। ঠিক সেই রকম আমেরিকা কিন্তু সেই রকম অবস্থায় আছে। আর দ্বিতীয় দিকটা হচ্ছে যে এটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চায় স্ট্র্যাটেজিক অর্থে না, কিন্তু ট্যাকটিক্যাল অর্থে। ট্যাকটিক্যাল অর্থ বলতে বোঝায় যুদ্ধক্ষেত্রে বা কিছু সীমিত জায়গায়, এবং সেই সমস্ত পারমাণবিক বোমার মানে বিস্ফোরণ ক্ষমতা অত বেশি না, সামান্য একটা লোকালাইজড একটা জায়গায়, একটা এলাকা ভিত্তিক একটা জায়গায় সেটা এফেক্ট করবে বা তার প্রভাব পড়বে। আর স্ট্র্যাটেজিক যে বোমাগুলো, পারমাণবিক বোমা, সেগুলো হচ্ছে বড় বড় শহরকে ধ্বংস করে দেওয়া, যেমন হিরোশিমা নাগাসাকি জাপানের দ্বিতীয় মহাযুদ্ধ যখন শেষ হওয়ার পথে, তখন আমেরিকা এই দুটো শহরের উপরে বোমা বর্ষণ করলো, পারমাণবিক বোমা, এবং দুটো শহরই একেবারে সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়ে গেল। এটাকে আমরা বলি স্ট্র্যাটেজিক। আর অন্য জায়গায় যদি আমরা যুদ্ধক্ষেত্রে, যেখানে যুদ্ধ হচ্ছে, সেখানে যদি কোনো একটা জায়গায় একটা স্ট্র্যাটেজিক মানে সুবিধা পাওয়ার জন্য যদি একটা বোমা ব্যবহার করা হয়, তার আয়তন ক্ষমতা অনেক কম হবে, কিন্তু সেটা ওই যুদ্ধে মানে যে বোমা ফেলবে তার পক্ষে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সুতরাং ডোনাল্ড ট্রাম্প কিন্তু চেষ্টা করেছে ট্যাকটিক্যাল, কিন্তু যাই হোক না কেন, ট্যাকটিক্যাল হোক আর স্ট্র্যাটেজিক হোক, এটা তো আসলেই তো পারমাণবিক বোমা। এখন এটার অর্থ হচ্ছে যে আমেরিকার যুদ্ধ স্ট্র্যাটেজি হচ্ছে যে পারমাণবিক বোমা বা পারমাণবিক আক্রমণ, বোমা দিয়ে আক্রমণ, এটাকে একটা স্বাভাবিক করে তোলা, এটা অ্যাজ ইফ যেন এটা একটা
যুদ্ধেরই একটা অংশ, যেমন একটা বোমা ফেলার মতো। 100 কিলো একটা বোমার আমি ফেললাম, সেরকমেরই একটা ব্যাপার। এটাকে স্বাভাবিক করে নেওয়া। এবং এটার ভেতরে এটা তো সাংঘাতিক একটা মারাত্মক জিনিস। যদি এই পারমাণবিক অস্ত্র ব্যবহারের আহ, ব্যাপারটা যদি আমরা স্বাভাবিকে নিয়ে যাই, যুদ্ধের একটা অংশ হিসেবে নিয়ে যাই, তাহলে পৃথিবী কোথায় যাবে সেটা কল্পনা করা যায়। সুতরাং আমেরিকা যে খেলা খেলছে এখন, এই খেলাটা মূলত আমেরিকার পরাজয়ের কারণে। এখন তার হাতে অন্য কোনো স্ট্র্যাটেজি নেই, তার হাতে কোনো কৌশল নেই, তার হাতে কোনো কার্ড নেই। সুতরাং সে নানাভাবে নানা কথা বলছে। হ্যাঁ, তিনি বলছেন যে হরমুজ প্রণালী এখন আমেরিকার বলে তিনি ঘোষণা দিলেন। তো এটার কোনো অর্থ হয়? হরমুজ প্রণালীর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আছে ইরানের, এবং সেখানে তিনি হঠাৎ করে বলছেন। সুতরাং এই যে পাগলামিগুলো চলছে, এই পাগলামির ভেতর দিয়ে সে যদি একটা সিদ্ধান্ত নেয় পারমাণবিক বোমা ব্যবহারে, সেটাও হতে পারে। কিন্তু আপাতত আমরা লক্ষ্য করে দেখছি যে আমেরিকার জেনারেলরা যারা যুদ্ধের সাথে জড়িত আছে ইরানে, তারা বলছে যে না, এটা সাংঘাতিক রকমের মারাত্মক প্রতিক্রিয়া, শুধুমাত্র অভ্যন্তরীণ আমেরিকার রাজনীতিতেই না, বিশ্বব্যাপী এর প্রতিক্রিয়া সাংঘাতিক হবে। এবং পৃথিবী কিন্তু আমেরিকাকে ওই যে হিরোশিমা নাগাসাকির যে দোহাই দিয়ে, দ্বিতীয় মহাযুদ্ধের দোহাই দিয়ে যে বোমাটা ফেলেছিল, এটা কিন্তু কেউ মানবে না। এবং আমেরিকার অবস্থা সাংঘাতিকভাবে খারাপ হবে। বিশেষ করে তার ভাবমূর্তি তো খারাপ হয়েছে, কিন্তু তারপরে তার সাথে মানে কূটনৈতিক আলাপ করা এবং তার থেকে দূরে থাকার একটা প্রক্রিয়া শুরু হতে পারে, এবং এখনই কিন্তু শুরু হয়ে গেছে। সেটা আমরা পরে আলোচনা করতে পারি। তো ইরানের নেতাদের জন্য যে একটা, নেতাদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যে একটা চেষ্টা ট্রাম্পের পক্ষ থেকে বা ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে চলছিল, যে ইরানের নেতৃবৃন্দের মধ্যে যদি বিভেদ সৃষ্টি করা যায় তাহলে ইরানকে হয়তো বা বাগে আনা যেতে পারে। যেহেতু তাদের ইরানের নেতৃত্বে পরিবর্তন বা সরকার বা শাসন ব্যবস্থায় পরিবর্তনের খায়েশ মেটেনি, সেক্ষেত্রে তারা এই সিদ্ধান্তটা নিয়েছিল যে নেতাদের মধ্যে একটা বিবাদ লাগিয়ে দেওয়ার। এই ব্যাপারে আসলে তারা কতদূর সফল হয়েছে? আদৌ তাদের কোনো সফল হওয়ার সম্ভাবনা আছে কি? এই ইরানের মধ্যে বিভেদ সৃষ্টির একটাই কারণ, যে আগে যেটা বলেছি যে আমেরিকার হাতে, ডোনাল্ড ট্রাম্পের হাতে কোনো কার্ড নাই। এখন শেষ প্রচেষ্টা হিসেবে আমেরিকা নানাভাবে চেষ্টা করেছে যে যেভাবে হোক না কেন ইরানের ভেতরে, নেতৃত্বের ভেতরে যদি একটা বিভেদ সৃষ্টি করা যায়, তাহলে ওই বিভেদের ভেতর দিয়ে আমেরিকা প্রবেশ করবে ইরানে, এবং ইরান প্রবেশ করে ইরানের যে ক্ষমতাসীন শক্তি আছে তাদেরকে উৎখাত করা এবং একটা রেজিম চেঞ্জ করা। এই ব্যাপারটা নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়েছিল যখন তুলসি গ্যাবার্ড ছিলেন ইন্টেলিজেন্স বিভাগের প্রধান। আমেরিকায় 16টা ইন্টেলিজেন্স বিভাগ আছে, নানা ধরনের ইন্টেলিজেন্স শাখা প্রশাখা আছে। তার মানে সর্বময় কর্ত্রী ছিলেন তুলসি গ্যাবার্ড, এবং তিনি চেষ্টা করেছিলেন দুইভাবে, মানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, দুইভাবে। একটা হচ্ছে ইরাকে অবস্থিত যে কুর্দিস্তান, সেই কুর্দিস্তানের যিনি প্রধানমন্ত্রী বা নেতা বারজানি, তার নাম হচ্ছে বারজানি, এবং এটা বারজানিরা একটা ফ্যামিলি কিন্তু, এবং কুর্দিস্তানের সবকিছুই কিন্তু নিয়ন্ত্রণ করে এই বারজানি, এই বারজানি ভদ্রলোক। এখন কুর্দিস্তান এমন একটা জায়গা যেখানে সিআইএ থেকে শুরু করে, MI6 থেকে শুরু করে, মোসাদ থেকে শুরু করে পৃথিবীর পশ্চিমা বিশ্বের হেন কোনো ইন্টেলিজেন্স এজেন্সি নাই যেটা ওখানে নেই। ইরানেরও আছে। তো এইরকম একটা জগাখিচুড়িময় একটা জায়গাতে বসে এই সমস্ত ষড়যন্ত্র, কনস্পিরেসি করা যায়। তো ব্যাপারটা যেটা হয়েছিল সেটা হচ্ছে যে বারজানিকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি ইরানের আইআরজিসি, তখন যিনি ছিলেন নেতা জেনারেল ওয়াহিদ, তার সাথে আলাপ করো। এটা কিন্তু 1 সপ্তাহ 1.5 সপ্তাহের ঘটনা। তো জেনারেল ওয়াহিদের সাথে আলাপ করা, তো বারজানি বোধহয় সম্ভবত জেনারেল ওয়াহিদের সাথে আলাপ করেছিল, কিন্তু জেনারেল ওয়াহিদ এটাকে সম্পূর্ণ নাকচ করে দেয়। নাকচ করা, শুধু নাকচই করেনি, তারপরে সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায়
সে মহসিন রেজাইকে, যিনি এখন মানে আমার মনে হয় যে আয়াতুল্লাহ হামেনের পরেই তার স্থান নেতৃস্থানীয় পর্যায়ে তার স্থান হচ্ছে প্রথম। তো তাকে এটা রিপোর্ট করে। তিনি মহসিন রেজাই পরে আয়াতুল্লাহ হামেনিকে এ ব্যাপারে ইনফর্ম করে। এইভাবে জিনিসটা শেষ হয়ে যায়, এটার লিঙ্ক। এবং তারা তো এটা সম্পূর্ণভাবে নাকচ করে শুধু দেয় না, এটাকে একটা বিভ্রান্তিমূলক, একটা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড হিসেবে আখ্যায়িত করে তারা এটাকে সম্পূর্ণভাবে উপেক্ষা করে যায়। আর একটা লাইন ছিল, সেটা হচ্ছে আসিফ মনিরকে ব্যবহার করে। জেনারেল আসিফ মনির পাকিস্তানে, এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে তার প্রায় প্রতিদিনই কথা হয়। তো এই রকমের একটা পর্যায়ে আসিফ মনিরকে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তুমি একটু চেষ্টা করে দেখো যে আইআরজিসির ভেতরে, ইরানের আইআরজিসির ভেতরে এমন কোনো নেতা আছে কিনা যাকে আমরা $1 বিলিয়ন আমরা দিতে প্রস্তুত আছি, কয়েক $1 বিলিয়ন আমরা দিতে রাজি আছি, তাকে যদি তুমি ভাগিয়ে আনতে পারো। আসিফ মনির এটাকে ডোনাল্ড ট্রাম্পকে বলেছে এটা আমার পক্ষে সম্ভব না। ইরানের সাথে পাকিস্তানের যে সম্পর্ক এবং ইরান যে মধ্যস্থতার মাধ্যমে যে একটা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে, সেখানে পাকিস্তান এই রকম একটা প্রস্তাব দেওয়া মানে ইরানের সাথে বিশ্বাসঘাতকতা করা, এবং এটা পাকিস্তান কখনোই করবে না। এইরকম এই পর্যায়ে এই ষড়যন্ত্রটা এই পর্যায়ে শেষ হয়ে যায়। কিন্তু এর ভেতরে কিন্তু আরেকবার লক্ষ্য করার ব্যাপার, স্কট বেসেন্ট, যিনি সেক্রেটারি অফ কমার্স বা যিনি কমার্স এবং অর্থনীতি ডিপার্টমেন্টটা দেখে ডোনাল্ড ট্রাম্পের সরকারের, তিনি বলছেন যে আমরা এখনো ইরানের রেজিম চেঞ্জের ব্যাপারটা আমরা ভুলে যাইনি, আমরা রেজিম চেঞ্জ করার চিন্তা আমাদের মাথায় আছে, এবং সেটা কিভাবে করা সেটা আমরা সেই আলোচনা চালিয়ে যাচ্ছি, বা আমরা সেই পরিকল্পনা চালিয়ে যাচ্ছি। সুতরাং লক্ষ্য করার বিষয় যে ইরানের পেছনে আমেরিকা এখনো লেগে আছে, এবং তাকে যেভাবে হোক না কেন পরাস্ত করে একটা বিজয় অর্জন করার একটা ঘোষণা দিয়ে আমেরিকা হয়তো ইরানের থেকে বেরিয়ে আসতে পারে। এইখানে ইরানের ভেতরেও কিন্তু একটা বিভেদ সৃষ্টি হয়েছে, রাজনৈতিক বিভেদ। সেটা সম্পর্কেও কিন্তু আমাদের মনে রাখা দরকার। সেটা হচ্ছে এই যে ইরানের বর্তমান প্রেসিডেন্ট পেজেশকিয়ান, মাসুদ পেজেশকিয়ান, তিনি কিন্তু একটু ভিন্ন লাইন ধরার চেষ্টা করছে। তার লাইনটা হচ্ছে এই যে আমরা জয়ী হয়েছি যুদ্ধে আমেরিকার বিরুদ্ধে, এখন যেহেতু আমরা জয়ী হয়েছি সেহেতু এখন আমাদের প্রয়োজন অর্থনীতির উপরে জোর দেওয়া, ইরানের অর্থনৈতিক অবস্থাকে কিভাবে সেখান থেকে টেনে বের করে এনে অর্থনৈতিক বিপর্যয় থেকে বেরিয়ে আসা যায় সেটার দিকে নজর দেওয়া, এটাই হচ্ছে বড় কাজ। এবং তার জন্য আমাদের পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ রাখা প্রয়োজন এবং তাদের সাহায্য নেওয়া প্রয়োজন। এই রকমের একটা পজিশন থেকে কিন্তু মাসুদ পেজেশকিয়ান, প্রেসিডেন্ট, ইরানের প্রেসিডেন্ট, এরকমের একটা দৃষ্টিভঙ্গি নিয়ে সে অগ্রসর হচ্ছিল। এখন এই পেজেশকিয়ানের সাথে আয়াতুল্লাহ হোমেনি কিন্তু বোধহয় 2 সপ্তাহ আগে প্রায় 6 ঘন্টা ধরে আলাপ করে, 6 ঘন্টা। এবং এমনও একটা গুজব শোনা যাচ্ছিল যে পেজেশকিয়ান পদত্যাগ করবেন, কিন্তু তিনি করেননি। পেজেশকিয়ান হচ্ছে ইরানের সেই অংশেরই নেতা যে অংশটা মনে করে যে ইরানে কিছু সংস্কার প্রয়োজন, 1, 2 হচ্ছে ইরানকে অবশ্যই পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ রাখা এবং তাদের সাহায্যটা নেওয়া প্রয়োজন। আর অন্যদিকে হচ্ছে আইআরজিসি থেকে শুরু করে আয়াতুল্লাহ হোমেনি, তারপরে আরো অন্যান্য যে সমস্ত নেতারা আছে তারা এটার বিরুদ্ধে। তারা মনে করে যে আমরা দেখেছি পশ্চিমা বিশ্ব আমাদের পেছনে কিভাবে লেগে ষড়যন্ত্র করে আমাদের ধ্বংস করার জন্য আমেরিকার সাথে যোগ দিয়েছে। সুতরাং তাদের থেকে কোনো ভালো কিছু, ইরানের মঙ্গল কিছু আশা করার কখনোই সম্ভব না। এই রকমের একটা দ্বন্দ্ব কিন্তু ইরানের ভেতরে আছে। সুতরাং এটাও আমাদের খেয়াল রাখা প্রয়োজন। এবং সম্ভবত সেই কারণেই কিন্তু আয়াতুল্লাহ হোমেনি
ইরানে কিন্তু বেশ পরিবর্তন এনেছিল নেতৃত্বের ক্ষেত্রে, বেশ পরিবর্তন এনে মহসিন রেজাইকে, যিনি অত্যন্ত কট্টর একজন ব্যক্তি এবং অত্যন্ত শক্ত ব্যক্তি এবং যিনি ইরান ইরাক যুদ্ধে যুদ্ধ করেছে এবং আইআরজিসির নেতৃত্বে তিনি ছিলেন, সুতরাং তাকে এই সামনে এনে আয়াতুল্লাহ খোমেনি কিন্তু কিছু মাত্রায় পেজেশকিয়ানের ওই যে লিবারেল এবং পশ্চিমা ঘেঁষা যে নীতি সে অনুসরণ করতে চায় সেটাকে মানে থামিয়ে দেওয়ার জন্যই এই নেতৃত্বের এই পরিবর্তনটা এসছে বলে আমি মনে করি। এখন বেসেন্ট যেটা বলছে যে যে ইয়ে যে আমি ইরানকে সম্পূর্ণভাবে অর্থনৈতিক দিক থেকে ধ্বংস করে দিব, এরকম একটা কথা সে বলছে। কিন্তু লক্ষ্য করার ব্যাপার যে ইরানকে কিন্তু ঘায়েল করা অর্থনৈতিকভাবে খুব কঠিন। আজকের দিনে আজকে আসিফ মুনির কিন্তু এখন তেহরানে আছেন, তিনি ওখানে গেছেন একটা গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। সেই গুরুত্বপূর্ণ আলোচনাটা হচ্ছে এই যে তিনি সেখানে গেছেন যে কোনো রকমে এই এমওইউটাকে আরেকটু ঝালাই করা যায় কিনা এবং একটা ব্যাক চ্যানেল একটা খুলে রাখা যায় কিনা আমেরিকা এবং ইরানের মধ্যে, এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে তিনি সেখানে মক্কা এগ্রিমেন্ট যেটা হয়েছে সেই সংক্রান্ত একটা আলোচনা করতে চাই আয়াতুল্লাহ খোমেনির সাথে, কারণ পাকিস্তান কিন্তু অফিসিয়ালি তুরস্ক এবং সৌদি আরবের পক্ষ হয়ে, অর্থাৎ এই আতাতের পক্ষ হয়ে ইরানকে এই আতাতে যোগদানের জন্য অনুরোধ করেছে। ইরান এখনো তার সিদ্ধান্ত জানায়নি এবং আসিফ মুনির কিন্তু এই তেহরানে এসছে ওই কারণে যে আয়াতুল্লাহ খোমেনির সাথে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চায়, ইরানকে এই জোটে যোগ দেওয়ার জন্য অনুরোধ করবেন। কিন্তু ইরান এই ব্যাপারে কোনো মতামত দেয়নি এই কারণে যে এই জোটের যে ঘোষণাপত্রগুলো বা এই জোটের উদ্দেশ্য কি, কার বিরুদ্ধে এই জোট, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু পৃথিবীর কেউ এখনো জানে না, এটা একেবারে গোপন অবস্থায় আছে। সুতরাং এই দিকগুলো আমার মনে হয় যে আয়াতুল্লাহ খোমেনির কাছে পরিষ্কার করে তোলার জন্য আসিফ মুনির এখানে আছে। আসিফ মুনির পাকিস্তান ইরানে গেছে আরেকটা বড় কারণে, এবং সেটা কিন্তু স্কট বেসেন্টের অর্থনৈতিক যুদ্ধের সাথে যুক্ত। সেটা হচ্ছে যে পাকিস্তান এবং ইরান একটা বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে, যেটা হবে 5 বছরে তারা তাদের বাণিজ্যকে $100 বিলিয়ন উন্নীত করবে। এখন বর্তমানে সেটা আছে 15 থেকে 20 বিলিয়ন ডলার, সেটা 5 গুণ বৃদ্ধি করবে 5 বছরে। এরকমের একটা আলোচনার জন্য আসিফ মুনির কিন্তু সেখানে গেছে। আর একটা বিষয় মনে রাখা দরকার, খুবই ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে পাকিস্তানে কিন্তু এখন আরো দুটো দেশ আছে, তারা সেখানে আলোচনা করতে গেছে সেক্রেটারি পর্যায়ে, সেক্রেটারি অফ কমার্স, সেক্রেটারি অফ ইকোনমি ইত্যাদি ইত্যাদি। তারা হচ্ছে সেখানে আছে দুটো দেশ, এবং তার একটা হচ্ছে বাহরাইন আর একটা হচ্ছে কুয়েত। এই কুয়েত এবং বাহরাইনের প্রতিনিধি সেখানে গেছে। এখন আমি যেটা মনে করছি সেটা হচ্ছে যে এই পারস্য উপসাগরে এবং গালফ দেশগুলোর ভেতরে কিন্তু শক্তির একটা পারমিউটেশন এবং কম্বিনেশন চলছে, এবং আমেরিকার বলয় থেকে বেরিয়ে আসার একটা প্রচেষ্টা কিন্তু কেবলমাত্র সৌদি আরবের না, এমনকি বাহরাইন এবং কুয়েতও সেই পথে যাচ্ছে। এবং এর ভেতরে যদি আমরা আরেকটু অনুসন্ধান করি তাহলে দেখব যে কাতারও কিন্তু এই ব্যাপারে অনেক ইন্টারেস্ট দেখিয়েছে। সুতরাং এমন একটা শক্তির ভারসাম্য সেখানে সৃষ্টি হবে যেখানে আমেরিকাকে বাদ দিয়েই সৌদি আরব, বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতকে এখানে যুক্ত করা হচ্ছে না, এবং পাকিস্তান এবং যদি ইরান যোগ দেয় তাহলে এটা একটা কিন্তু বিশাল আকারের একটা প্রতিরক্ষা বুদ্ধ তৈরি করবে, এবং এটা নিঃসন্দেহে ইসরায়েলের বিরুদ্ধে যাবে এবং
আমেরিকার প্রতিপত্তি এই অঞ্চলে না রাখার একটা চেষ্টা বলে আমি মনে করি। এর সাথে ফাইনালি, এবং শেষ কথাটা আমি বলে নিই, এর সাথে আরেকটা ব্যাপার যুক্ত আছে, এবং সেটা হচ্ছে যে এই যে মক্কা প্রতিরক্ষা চুক্তি বা নিরাপত্তা চুক্তি যেটা স্বাক্ষর হয়েছে, সেখানে এখন বর্তমানে আছে তুরস্ক, সৌদি আরব এবং পাকিস্তান। এর দেখা দেখি ইসরায়েলও কিন্তু একটা জোট গঠনের চেষ্টা নিয়েছে এবং সেই সম্পর্কে আলাপ আলোচনা চলছে, এবং সেখানে থাকবে যে সমস্ত দেশ, সেগুলো হচ্ছে ইসরায়েল, সাইপ্রাস এবং গ্রিস। এর সাথে আরেকটা দেশ যোগ হবে, এবং সেটা সেলিম, আপনার কোনো ধারণা আছে কি কোন দেশ হতে পারে? ভারত, সম্ভবত ভারত যুক্ত হতে পারে। এক্স্যাক্টলি, ভারত। সুতরাং ভারতকে নিয়ে, ভারত, ইসরায়েল, সাইপ্রাস এবং গ্রিস, এই চারটা দেশকে নিয়ে ইসরায়েল চেষ্টা করছে একটা জোট গঠন, যে জোটটা এই মক্কা নিরাপত্তা বা প্রতিরক্ষা জোটের বিপক্ষে দাঁড়াবে। এই রকমের একটা চেষ্টা চলছে। এটা মানে আমাদের দক্ষিণ এশিয়ার দিকে যদি আমি তাকাই, ভারতের জন্য এটা আসলে খুবই একটা দুর্ভাগ্যের ব্যাপার মনে করি, এবং ভারত কিন্তু এর জন্য পস্তাবে। মানে ভবিষ্যৎ রাজনীতি যেদিকে যাচ্ছে, তার সেই ধারাবাহিকতা যদি আমি দেখি বা ধারাটা যদি দেখি, তাহলে আমার মনে হয় যে ভারত একটা বড় ভুল করতে যাচ্ছে, এবং সেই সাথে গ্রিস এবং সাইপ্রাসও ভুল করতে যাচ্ছে। সুতরাং এই রকমের একটা চেষ্টা চলছে। সুতরাং আমি অবাক হব না যদি পাকিস্তান আমেরিকার বলয় থেকে আরো দূরে সরে আসে। সে তো দূরে সরেই আছে, এই কারণে যে পাকিস্তানের উপরে চীনের প্রভাবটা হচ্ছে প্রায় 70 থেকে 80%, আর বাকি যে 30% বা 20% সেটা হচ্ছে আমেরিকার। সুতরাং এমন পরিস্থিতির সৃষ্টি যদি হয় যে পাকিস্তান আরো ঘনিষ্ঠভাবে এই দিকে ঝুঁকে পড়লো, এবং সে এমনও হতে পারে যে ব্রিক্সের সাথে যোগ দিল, যেখানে ব্রিক্সে আছে ইরান, চীন, রাশিয়া থেকে শুরু করে আরো অন্যান্য সমস্ত দেশ, ভারত, ব্রাজিল ইত্যাদি ইত্যাদি। সেটা যদি হয়, তাহলে এটা একটা বিশাল একটা মানে ভূ রাজনীতিতে শক্তির বিন্যাসে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে আসবে বলে আমার ধারণা। তো আমরা এতক্ষণ মোটামুটি মধ্যপ্রাচ্যের বিষয়ে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ বা এখানকার সংঘাত নিয়ে মানে আলোচনা করছিলাম। তো যদি আমরা এখান থেকে একটু অন্যদিকে দৃষ্টি দেই, যে আরেকটি সংঘাত যেখানে চলমান, রাশিয়া ইউক্রেন, সেই ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি কি, যেখানে রাশিয়া মনে হয় তার আক্রমণের ধার ক্রমে বাড়িয়ে চলেছে এবং ইউক্রেন অনেকটাই ব্যাকফুটে চলে গেছে। আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি ঠিক সেইভাবে দেখি। তো একটু আরেকটু আলোচনা করা যায়। সেটা হচ্ছে যে আজকে কিন্তু ইউক্রেনের স্বাধীনতা দিবস, এবং এই স্বাধীনতা দিবসকে অনেকেই বলছে পরাধীনতার দিবস, এই কারণে যে ইউক্রেন আজকে আর কোনো স্বাধীন দেশ হিসেবে নেই। আজকে ইউক্রেনের সামরিক কৌশল, সামরিক সিদ্ধান্ত থেকে শুরু করে, অর্থনৈতিক থেকে শুরু করে আরো যত রকমের সিদ্ধান্ত আছে, সেই সিদ্ধান্তগুলো নিচ্ছে হচ্ছে পশ্চিমা বিশ্ব, আমেরিকা এবং ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি মূলত। এবং সেই সিদ্ধান্তগুলো তারা জানিয়ে দিচ্ছে জেলেনস্কিকে, প্রেসিডেন্ট ইউক্রেনের, এবং তিনি সেগুলো বাস্তবায়ন করছেন। এই হচ্ছে ইউক্রেনের স্বাধীনতা। সুতরাং ইউক্রেন আজকে আর স্বাধীন দেশ নেই। 1991 সালে ইউক্রেন যখন স্বাধীন হয়, তখন কিন্তু ঘোষণায় ছিল, এবং তখনও সোভিয়েত ইউনিয়ন ছিল, সোভিয়েত ইউনিয়ন কিন্তু রাজি হয়েছিল ইউক্রেনের স্বাধীনতায়, এই শর্তে যে ইউক্রেন নিউট্রাল থাকবে, নিরপেক্ষ থাকবে, এবং কোনো জোটে যোগ দিবে না, ন্যাটোর মতো কোনো জোটে যোগ দিবে না, এবং সেখানে রুশ ভাষাভাষীর যে সমস্ত নাগরিকরা আছে বা যে সমস্ত অঞ্চল আছে এবং তাদের ধর্ম, অর্থোডক্স ধর্ম, সেগুলো পালনে কোনো বাধা দিবে না, এবং একটা শান্তিময় এবং রাশিয়ার সাথে একটা শান্তিপূর্ণ, সমঝোতাপূর্ণ একটা পরিবেশ সৃষ্টি করা, এই রকমের একটা ওয়াদা ইউক্রেন করেছিল। কিন্তু
সেই ওয়াদাটা সম্পূর্ণ ভঙ্গ করে 214 সালে একটা কু হয় আমেরিকার প্ররোচনায়, এবং তারপরে গৃহযুদ্ধ শুরু করে, নিজের দেশের মানুষের বিরুদ্ধে ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধ শুরু করে, আক্রমণ করে, এবং এরপরে এটা গৃহযুদ্ধে পরিণত হয়। তারপরে আমরা জানি এই গৃহযুদ্ধ কিভাবে এই রুশ ইউক্রেন যুদ্ধে পরিণত হল। এখন এই স্বাধীনতা দিবসে কিয়েভে যারা এসছেন তাদের ভেতরে বেশ কয়েকটা নাম আমাদের পরিচিত। তার ভেতরে সম্ভবত মনে আছে কেলগ, জেনারেল কিথ কেলগ, যিনি বেশ কিছু সময় ধরে ইউক্রেন এবং রাশিয়ার ভেতরে সমঝোতা আনার চেষ্টা করছিলেন, এবং তিনি ছিলেন মিডিয়েটর, আমেরিকার পক্ষ হয়ে মিডিয়েটর। তিনি এখানে এসছেন আরো কয়েকজনকে নিয়ে, আমেরিকান কয়েকজন প্রতিনিধি নিয়ে। এই প্রতিনিধিরা কারা, কি কারণে এসছে ইউক্রেনে? তারা ওদেসা সফর করতে গিয়েছিল, কারণ ওদেসা কিন্তু এখন সম্পূর্ণভাবে বলা যায় যে ইউক্রেনের মূল ভূখণ্ড থেকে কিন্তু বিচ্ছিন্ন। রাশিয়া এমনভাবে এই পোর্ট সিটিকে, বন্দর নগরীকে এমনভাবে বিচ্ছিন্ন করে ফেলেছে যে এখন ইউক্রেন কিন্তু একটা ল্যান্ড লকড কান্ট্রি। তার মানে সমুদ্রে যাওয়ার কোনো, প্রবেশ করার কোনো পথ নেই। এবং ইউক্রেনের সমস্ত বাণিজ্যটাই হয় কিন্তু 90% বাণিজ্য হয় কিন্তু এই ওদেসা এবং ওদেসার আশপাশে আরো বেশ কয়েকটা বন্দর যেগুলো আছে তার মাধ্যমে। এখন তাহলে চিন্তা করা যায় যে ইউক্রেন কোন অবস্থায় আছে অর্থনৈতিকভাবে, এবং সেই কারণেই কিন্তু এই সমস্ত নেতারা, ইউরোপের নেতারা, যেমন নরওয়ে, সুইডেন থেকে শুরু করে বাল্টিক দেশগুলো থেকে শুরু করে আরো বেশ কয়েকটা দেশের নেতারা তারা এখানে এসছে, মানে ইউক্রেনে এসছে, কিয়েভ নগরীতে আছে। এটাকে অনেকে দেখছে হিউম্যান শিল্ড হিসেবে, কারণ এই নেতাদের অবস্থানকালীন সময়ে রাশিয়া কিন্তু ইউক্রেনকে আক্রমণ করতে পারবে না, বিশেষ করে কিয়েভ নগরীকে, এবং সেই জন্য এদেরকে জেলেনস্কি 4 দিন রাখতে চায়। এরকমের একটা পরিকল্পনা করেছে, যেন অন্ততপক্ষে 4 দিন যেন রাশিয়া যেন এই কিয়েভ শহরের উপরে এবং ইউক্রেনের অন্যান্য শহরের উপরে আক্রমণ করতে না পারে। অবস্থাটা কতটুকু মানে আমরা ইংরেজিতে যেটা বলি প্রিকেরিয়াস, মানে কতটুকু সংকটময়, সেটা বোঝা যায় যে ইউক্রেন নানাভাবে চেষ্টা করছে রাশিয়ার সাথে কথা বলার, এবং এই কথা বলার মধ্যস্থতার ভেতরে আছে দুটো দেশ, একটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে ব্রাজিল। ব্রাজিল এবং তুরস্ক নানাভাবে চেষ্টা করছে যুদ্ধে একটা বিরতি আনা এবং বিরতি এনে তারপরে আলাপ আলোচনা করা। কিন্তু রাশিয়া জানে যে যুদ্ধতে বিরতি আনা মানেই হচ্ছে যে ইউক্রেনকে পরবর্তীতে এই বিরতির নামে ইউক্রেনকে আরো শক্তিমান করে তুলবে সামরিক দিক থেকে, এক। আর দ্বিতীয় হচ্ছে যে নেটোর আর্মিকে, সামরিক বাহিনীকে ইউক্রেনে পাঠিয়ে দিবে, দিয়ে যেন শান্তি সেখানে বজায় থাকে, এরকমের একটা ধোঁয়া তুলে সেখানে নেটোর অবস্থানটাকে শক্তিশালী করা, এবং তার ফলে সমস্ত পরিস্থিতিটাই কিন্তু রাশিয়ার একজন্য প্রতিকূল একটা পরিস্থিতির সৃষ্টি হবে। সুতরাং রাশিয়া এটা কোনোভাবে মানে না। কিন্তু এই যে ফ্যাক্টটা, যেটা যে নানাভাবে চেষ্টা হচ্ছে যে রাশিয়ার সাথে কথা বলা এবং একটা যুদ্ধবিরতির চেষ্টা করা, এবং ইউক্রেনও কিন্তু ডাইরেক্টলিও কথা বলতে চায় রাশিয়ার সাথে, কিন্তু রাশিয়া বলে দিয়েছে যে না, তোমাদের যদি নতুন কোনো প্রস্তাব থাকে তাহলে আলোচনা করা, অন্যথায় আমরা যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছি এবং যে দিকগুলো আমরা বাস্তবায়ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, একটা হচ্ছে যে ইউক্রেনকে নিরপেক্ষ হতে হবে, 2 হচ্ছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে পারবে না, 3 হচ্ছে ইউক্রেনের রুশ সংখ্যালঘিষ্ঠ গোষ্ঠীকে তাদের সমস্ত ধর্মীয় ভাষাভিত্তিক সমস্ত রাইট দিতে হবে, 4 হচ্ছে যে নাজিবাদ যে ইউক্রেনের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে সেখান থেকে নাজিবাদকে উৎখাত করে অন্য আদর্শ ভিত্তিক একটা গণতান্ত্রিক আদর্শ ভিত্তিক এবং উগ্রবাদী কোনো আদর্শ না নিয়ে অন্য একটা সমঝোতাপূর্ণ রাশিয়ার সাথে একটা শান্তিপূর্ণ পরিবেশ সংক্রান্ত যে আদর্শ, সেই আদর্শের উপরে ভিত্তি করে দেশ চলবে, এরকমের একটা এই দাবিগুলো সে চায়। এখন যুদ্ধক্ষেত্রের অবস্থাটা
সাংঘাতিক রকমের অবস্থা দাঁড়িয়েছে। আমরা আমাদের সামনে ম্যাপ নাই, কিন্তু কল্পনা করুন যে কিয়েভের পাশ দিয়ে যে নদীটা প্রবাহিত, মানে নদীটা বয়ে গেছে, দিনেপার নদী, সেই দিনেপার নদী কিন্তু ইউক্রেনকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। একটা হচ্ছে পশ্চিম ইউক্রেন, আর একটা হচ্ছে পূর্ব ইউক্রেন। এখন পূর্ব ইউক্রেনটাই কিন্তু এখন যুদ্ধ হচ্ছে। রাশিয়া পূর্ব দিক থেকে এই যুদ্ধটা চালাচ্ছে, এবং পূর্ব ইউক্রেনের যে ডনবাস এলাকা আমরা বলি, সেখানে কিন্তু 80% থেকে 70 থেকে 80% মানুষই কিন্তু রুশ ভাষাভাষী। সুতরাং এদের অঞ্চলগুলোকে মুক্ত করাই হচ্ছে রাশিয়ার প্রধান উদ্দেশ্য। এবং আমি যদি জাপারোজের দিকে যাই, একেবারে দক্ষিণের দিকে যাই, দক্ষিণে যেখানে ব্ল্যাক সির কাছাকাছি জায়গায় এই জাপারোজে অঞ্চলটা, এই জাপারোজে বাকি আছে, রাশিয়ার দখল করা বাকি আছে মাত্র দুটো জায়গা। একটা হচ্ছে অরেখভ বলে একটা শহর, এবং এই অরেখভের ভেতরে এখন প্রচন্ডভাবে যুদ্ধ চলছে, এবং যারা বিশেষজ্ঞ যুদ্ধ বিষয়ে তারা বলছে যে অরেখভের পতন 2 থেকে 3 সপ্তাহের ভেতরে সম্পন্ন হবে। অরেখভের পতন হলে একমাত্র শহর বাকি থাকে দক্ষিণ অঞ্চলে, থাকে জাপারোজে শহর। এটা একটা বড় শহর, এটা একটা শিল্প ভিত্তিক একটা শহর, এবং তখন এই শহরটা যদি শহরের যদি পতন হয় রাশিয়ার কাছে, তাহলে ইউক্রেনের এই দক্ষিণ অঞ্চল কিন্তু সম্পূর্ণভাবে রাশিয়ার হাতে চলে যায়। এটা হচ্ছে যুদ্ধের দক্ষিণ অঞ্চল। আর যুদ্ধের যে মধ্যম এলাকার যেটা, সেই মধ্যম এলাকাকে, সেখানে দুটো শহর মাত্র বাকি আছে। তারপরে আর কোনো শহর বা প্রতিরোধ গুহ্য নেই ইউক্রেনের, যেখানে তার দাঁড়িয়ে তারা প্রতিরোধ করতে পারবে, বা যে শহরকে কেন্দ্র করে তারা প্রতিরোধ করতে পারবে। সেই মাত্র দুটো শহর যেটা বাকি আছে সেটা হচ্ছে স্লাভিয়ান্স এবং ক্রামাতোর্স্ক। এই দুটো শহর বাকি আছে। এখন ক্রামাতোর্স্কের পাশে গুলিয়াপোলিয়া বলে একটা জায়গা, একটা শহর আছে। এই গুলিয়াপোলিয়া শহরটাকে যদি দখল করে নেয় রাশিয়া, এবং সেখানে কিন্তু এখন প্রচন্ড যুদ্ধ চলছে, এবং আপনারা হয়তো শুনেছেন যে আজব ব্রিগেড বলে একটা দুর্ধর্ষ বাহিনী আছে ইউক্রেনের। তারা অত্যন্ত শক্ত সামর্থ্য, এবং তাদের ট্রেনিংটা অনেক বেশি ভালো, এবং তারাই কিন্তু এই গুলিয়াপোলিয়াতে যুদ্ধ করছে রাশিয়ার বিরুদ্ধে। কিন্তু গুলিয়াপোলের অবস্থাও কিন্তু খুবই সংকটাপন্ন। এই গুলিয়াপোলিয়াটা প্রায় ঘিরে ফেলেছে রাশিয়া, এবং সেখানে প্রায় 12 থেকে 14,000 ইউক্রেনের সৈন্য আছে। সুতরাং এটা যদি ঘেরাও হয়ে যায়, তাহলে এদের কিন্তু আর বেরিয়ে যাওয়ার পথ নেই। এটা হচ্ছে এক। আর দ্বিতীয়, গুলিয়াপোলিয়ার পতন হলে এই ক্রামাতোর্স্ক এবং স্লাভিয়ান্সের পতন অবধারিত। কারণ প্রায় 2/3 এই ক্রামাতোর্স্ক এবং স্লাভিয়ান্সের 2/3 ইতিমধ্যে রাশিয়া ঘেরাও করে ফেলেছে। আর উত্তরে যদি যায়, তাহলে সেখানে হচ্ছে খার্কভ এবং সুমি। এখন সুমির থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভের দূরত্ব কিন্তু খুব একটা বেশি না, 100 থেকে 150 কিলোমিটার। আবার সুমি থেকে খার্কভের দূরত্ব প্রায় একই রকমের। সুতরাং এখন সুমির দখল প্রচেষ্টা চলছে। যুদ্ধ সেখানে খুব একটা প্রকট আকার ধারণ করেনি, কিন্তু সুমির পতন যখন হবে, তখন কিন্তু এই দুটো শহরের লাইন কাট অফ হয়ে গেলে খার্কভেরও পতন হবে, এবং তখন যদি রাশিয়ার সেনাবাহিনী যদি ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হয়, তাহলে আমরা অবাক হব না। সুতরাং যুদ্ধে কিন্তু ইউক্রেনের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি। ইউক্রেনের সবচেয়ে বড় দুটো বাণিজ্য পণ্য, সেটা হচ্ছে যে গম থেকে শুরু করে কৃষি, আর একটা হচ্ছে ইস্পাত। এই ইস্পাত কারখানা যেটা ছিল, সেটা রাশিয়া বোমা মেরে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে, যে কয়টা ছিল। আর যে খাদ্যশস্যের ব্যাপারটা, যেহেতু খাদ্যশস্যের সিজন কিন্তু এখনই, এবং ইউক্রেন যেহেতু ওডেসা দিয়ে তার এই খাদ্যশস্য পণ্য রপ্তানি করতে পারছে না বিশ্বের অন্যান্য জায়গায়, সেহেতু এটা কিন্তু ডাম্প হয়ে আছে, এবং এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সুতরাং একটা বিশাল একটা ক্ষতির মধ্যে দিয়ে ইউক্রেন যেতে পারে। সুতরাং ইউক্রেনের অর্থনীতি কিন্তু সাংঘাতিকভাবে ধস নেমেছে। ইউক্রেনের এই বছরের জন্য প্রয়োজন হচ্ছে $49 বিলিয়ন। এটা হচ্ছে তাদের বাজেটের জন্য, এবং সেখানে তারা মাত্র পেয়েছে $19 বিলিয়ন। আর তাহলে বাকি থাকে প্রায় $30 বিলিয়ন।
তার কোনো তার সেটা কিভাবে পাওয়া যাবে সে ব্যাপারে ইউক্রেনের কোনো মানে কোনো রাস্তা নেই খুঁজে পাওয়ার। সুতরাং ইউক্রেনের অর্থনীতিও সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত। অন্যদিকে যে রিক্রুটমেন্ট, যেটা সেনাবাহিনী রিক্রুটমেন্ট করার জন্য যে তৎপরতা, সেটা একটা সাংঘাতিক একটা বর্বর পর্যায়ে গেছে। এখন তারা ভাবছে যে মেয়েদেরকেও রিক্রুট করা, 26 বছরের মেয়েদেরকে রিক্রুট করে যুদ্ধক্ষেত্রে পাঠানো। এটা কল্পনা করা যায়? এটা কি হতে পারে? তাদের মাত্র 1 মাস 1.5 মাসের একটা ট্রেনিং দিয়ে সেখানে পাঠানো। তার মানে সেখানে তাদের মৃত্যু অবধারিত। অন্যান্য ক্ষেত্রে যে সমস্ত যুবা শ্রেণী আছে ইউক্রেনে, যারা পালিয়ে যায়নি পশ্চিমা বিশ্বে, ইউরোপের দিকে, তারা তাদেরকে ধরে ঘর থেকে বের করার নানা ধরনের ফায়ফন্দি চলছে এবং তারা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করতে চায় না কোনোভাবে। সুতরাং এই যে ম্যান পাওয়ার, মানব সম্পদের যে ঘাটতি, তারা সৈন্য পাঠাতে পারছে না এই ফ্রন্টে ইউক্রেন, সেটাও কিন্তু একটা সাংঘাতিক রকমের একটা বিপদ নিয়ে এসছে। সুতরাং সব মিলিয়ে আমি যদি দেখি যে ইউক্রেনের অবস্থা সাংঘাতিক রকমের, এবং রাশিয়া কিন্তু তার আক্রমণ তীব্রতর করেছে। ইউক্রেন যদি এক মাত্রায় যদি আক্রমণ করে রাশিয়াকে, তাহলে রাশিয়া আক্রমণ করছে তাকে 10 মাত্রায়। এইটাই হচ্ছে আজকে বাস্তবতা। সুতরাং এইভাবেই কিন্তু যুদ্ধ শেষ হতে যাচ্ছে আমি মনে করি, এই বছর না হলে সামনের বছর অবধারিত। ধন্যবাদ অধ্যাপক বদরুল আলম খান চর্চাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, চর্চা ডিকোডে এখন এ পর্যন্তই। দেখা হবে পরের পর্বে।